শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। জানালেন তিনি নিজেই, দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন। দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের লেসপেন ছাড়া বসে আছে, তাদেরকে কেন এখনো অপসারণ করা হচ্ছে না? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগ সরকার? বলা সোজা, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে হজম করা খুবই কঠিন যখন আপনি চেয়ারে বসে যাবেন। গেল কয়েক মাস আগেও, 2 মাস আগেও সরকার নিয়ে খুব বেশি সমালোচনায় যারা ছিলেন তারা নিজেরাই এখন এই চেয়ারে বসে আছেন। সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে। সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে, এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, তারপর আমার 110টা বান্ডিল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। জানালেন তিনি নিজেই, দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন। দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এমন ঘোলাটে পরিস্থিতিতে প্রায় 1 সপ্তাহ পর মুখ খুললেন শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন তার পদত্যাগের কারণ। বলেছেন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর তুলে দিলে ক্ষমতায় থাকতে পারতেন তিনি। এ ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সদ্য ঘটিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন তিনি। গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে এক শ্বেতাঙ্গের কাছ থেকে একটি প্রস্তাব পাওয়ার দাবি করেন শেখ হাসিনা। প্রস্তাবটি ছিল সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে সাহায্য করবে তারা। এরপর পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা বলেন ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলায় লাশের মিছিল সহ্য করতে পারছিলেন না তিনি। তার দাবি পদত্যাগের সিদ্ধান্ত না নিলে লাশের মিছিল আরও ভারী হতো এবং দেশের সম্পদ ধ্বংস হতো। তারপর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শীঘ্রই দেশে ফিরবো ইনশাআল্লাহ, পরাজয় আমার। কিন্তু জায়গায় আওয়ামী লীগের লেসপেন ছাড়া বসে আছে, তাদেরকে কেন এখনো অপসারণ করা হচ্ছে না? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগ সরকার? কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন তাদেরকে কোন কোঠায় আপনি নিয়োগ দিয়েছেন তা আমরা জানতে চাই। আপনি আলী ইমাম মজুমদারের মতো একজন অনিলিবেনের একজন সেই কুশীলব, তাকে আপনি দায়িত্ব দিয়েছেন। আজকে আলী ইমাম মজুমদার, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সুপ্রদীপ চাকমা আজকে বাংলাদেশের এই যে উপজাতিদের সেই যে পার্বত্য এলাকাতে যে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে সুপ্রদীপ চাকমা, এবং তিনি পার্বত্য চট্টগ্রাম পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি শপথ নেওয়ার পরে সর্বপ্রথম আওয়ামী লীগের নেতাদের সাথে তিনি মতবিনিময় করেছেন, তাকে আজকে প্রমোশন দিয়েছেন। কেন? এটা আমরা জানতে চাই। আমরা দেখেছেন যে বাংলাদেশের সেই একজন হাসান আরিফ, যিনি অনিলিবেনের একজন দোসর, যিনি বেগম খালেদা জিয়া সহ তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সেই কুশীলবদের একজন, তাদেরকে আজকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এই উপদেষ্টা পরিষদ কি বলতে চায় তা আমাদের জানার অবশ্যই দরকার আছে। সহজে যদি বোঝাই, ধরেন আমরা যখন আমাদের জাতীয় ক্রিকেট খেলা দেখি অথবা ফুটবল খেলা দেখি প্রিয় দলের,
তো মাঠের মধ্যে যখন মেসি দৌড়ায় তখন আমরা চা দোকানে বসে আমাদের মধ্যে একটা ফিলিংস আসে, আরে বেটা এদিক দিয়ে ডাইনে না দিয়ে বামে দিতি, তামিমে কেমনে মারলো, এটা ব্যাটটারে কাইট করে মারলে তো হয়ে যেত, এই ক্যাচটা বলে ধরতে পারে না, এটা কোনো কথা, তার বল বলে ফিরতে পারে না, বুমরা প্রতিবন্ধী, এরকম নানান বক্তব্য আমরা অন স্ক্রিনে ঘরে বসে পপকর্ন খাইতে খাইতে অথবা চিকেন ফ্রাই খাইতে খাইতে যখন দিচ্ছি, যারা মাঠে বসে খেলছেন তারা বোঝেন যে ভাই মানসিক চাপটা কতটুকু। তো এটার মাধ্যমে আসলে বোঝানো যেটা ট্রাই করলাম যে বলা সোজা, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে হজম করা খুবই কঠিন যখন আপনি চেয়ারে বসে যাবেন। গেল কয়েক মাস আগেও 2 মাস আগেও সরকার নিয়ে খুব বেশি সমালোচনায় যারা ছিলেন তারা নিজেরাই এখন এই চেয়ারে বসে আছেন, লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম, পাশাপাশি এই নাহিদ ইসলাম, পাশাপাশি আসিফ মাহমুদ বা ডক্টর ইউনুস। এখন দেখেন পুলিশের গুলিতে যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ টার্নিং পয়েন্ট থেকে চলে আসছে আজকের এই দিনে আবু সাইদকে হত্যা করা, সেটা ছিল আওয়ামী লীগ সরকারের পুলিশ। তো আমাদের ডক্টর ইউনুস সরকারের পুলিশের গুলিতে প্রথম নিহত হয়েছে আমাদের একজন পোশাক শ্রমিক। তবে ঢাকার আশুলিয়ায় কাউসার হোসাইন খান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহত এবং 4 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। এ নিয়ে ডক্টর ইউনুস সরকারের যারা সমালোচক আছেন তারা কিন্তু খুবই সরব হয়েছেন, পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যারা ফ্যান ফলোয়ার আছেন তারাও কিন্তু সরব হয়েছেন। কারণ এই ঘটনার পর আসিফ মাহমুদ, যে একজন আন্দোলনের নেতা থেকে আজকের দিনের প্রধান উপদেষ্টার একজন সহকারী উপদেষ্টা হিসেবে কাজ করছেন, আসিফ মাহমুদ বলছে যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাইছে। তো পুলিশ তো সবসময় বাধ্য হয়ে গুলি চালায়, সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে আওয়ামী লীগ সরকারও বলতো। আবার আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পুলিশ আসলে বাধ্য হয়ে গুলি চালিয়েছে। কেন? কারণ হচ্ছে শ্রমিকদের ভেতর থেকে প্রথম গুলিটা চলে, আর গুজবের মাধ্যমেই এখানে একটা বড় ধরনের রায়ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের মধ্য থেকে যখন পুলিশের উপর একটা গুলি চলে, সেই গুলিকে কেন্দ্র করে সেখানে পুলিশ নিরাপত্তার খাতিরে পাল্টা গুলি চালিয়েছে, আর সেই গুলিতেই এই কাউসার যিনি আছেন তিনি মারা গেছেন। যদিও তার জন্য সরকারের পক্ষ থেকে 13 লক্ষ টাকা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন এই যে বক্তব্যগুলো, এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হইল। কেন ধাক্কাটা শুরু হইল? কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়ে বসছে। হয়তো আমরা আজকের দিনে বিএনপিকেও দেখব কড়া বিবৃতি দিয়ে আসতে, কারণ এই মুহূর্তে এতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, সবার টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা বা এই চেয়ারগুলোতে যারা বসা ছিলেন। এখন আপনি যদি আজকের দিনে দেখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে আছেন বিরোধী দলের হিসাবে আওয়ামী লীগ ছাড়া যারাই আছেন, সাথে আওয়ামী লীগও যোগ হয়েছে, সবার কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এই সরকারের চেয়ারে যারা বসে আছেন, যারা 4 দিন আগেও বলতো যে আমার ভাই মল্ল কেন, খুনি হাসিনা জবাব দে বা পুলিশ লীগ জবাব দে। তো আজকে মানে এই পুলিশ নিয়ে এখন কি করবে? এখন দেখেন বাংলাদেশে যতগুলা ঘটনা ঘটে সবগুলাতে কি পুলিশ ইচ্ছাকৃত গুলি করে? না, এটা কিন্তু সবসময় না। কিছু আছে উপর মহলের অর্ডার থাকে, বাট কিছু আছে অন সিচুয়েশনে কইরা পেটে। এখন এই যে কোরা ফেলছে, এটার পক্ষে সরকার পজিটিভ একটা বক্তব্য দিচ্ছেন পুলিশের পক্ষে, যে কাজটা 3 দিন আগে আওয়ামী লীগ সরকারও করতো। এখন আমি কম্প্যারিজনে যেতে চাচ্ছি না, আমি যেটা বুঝাতে চাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো একটা জিনিস কিন্তু সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে একটা জাতি খুব নিরাপদে ছিল, বাট তারা তখন বোঝে নাই। এখন আবার দেখেন তারা কিন্তু বলতেছে যে এই সরকারের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল। এটা কোন জাতি জানেন? মাজার ভক্ত যারা। যেমন আপনি দেখেন যে গত পরশুদিনে দেখলাম সাভারে একটা মাজারের মধ্যে রাতের বেলা হাজার হাজার মানুষ এসে ভাঙচুর করছে। এরকম একটা ঘটনা, হাজার হাজার ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন জায়গায়, ছোট বড় বিভিন্ন ইস্যুতে। তো এই যে মাজারের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারাও কথা বলছেন, কিন্তু রাইট নাও তাদের অনুসারীরা কি বলছে যে না, আওয়ামী লীগ সরকার থাকতে তো মাজার টাজারে হাত দেওয়ার সুযোগ ছিল না। এখন এই যে টোটাল দায়ভার যাই ঘটবে, এটার দায়ভার রাষ্ট্রের যিনি প্রধান আছেন, রাষ্ট্র যন্ত্র কাঠামোতে যারা বসে আছেন তাদের উপরে যাচ্ছে। খাগড়াছড়িতে এই মুহূর্তে আবারও অস্থিতিশীল পরিস্থিতি। গতকালকে একজন শিক্ষককে একটা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে মানে তাকে দোষারোপ করে পিটিয়ে মেরা ফেলা হয়েছে।
গান গাইতে গাইতে মাইনা ফেলা হচ্ছে। এখন এই জিনিসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা বন্ধ করা না যাবে ততটা কিন্তু পরিস্থিতি খারাপের যাবে। আবার আপনি দেখেন যে শিল্প কারখানাগুলোতে খুবই পরিকল্পিতভাবে, আমরাও বুঝতেছি, কিন্তু এই যে আমরা বুঝে তো লাভ নাই, যারা সরকারে বসেছেন তাদেরকে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি না পারলে তো এটা মিসম্যানেজমেন্টের। আশুলিয়া বলেন, গাজীপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, কলকারখানাগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি কাজ করতেছে। এটার পেছনে অবশ্যই ভারতের হাত আছে, আমার নিজেরও মনে হয়, কারণ আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে ভারতের কাছে। তো এখন কে হাত আছে, কারা জড়িত, শ্রমিকদের ভেতর থেকে কারাই উস্কানি দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। তো এখানে সকল কিছু মিলিয়ে যারা এই সরকারের সমালোচক আছেন, 3 দিন আগেও যারা ভক্ত ছিলেন, আমি নিজেও পজিটিভ কথা বলছি, এখন আমি পজিটিভ, আমি আশা করি এই ক্রান্তিকালটা কেটে যাবে, কিন্তু কবে? যত দীর্ঘমেয়াদী হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। কারণ যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বড় বড় পিনাকি দাদা, তারপরে ধরেন কি বলা যে সাংবাদিক ইলিয়াস বা ডক্টর কনক সরোয়ার, আরও যারা আছেন, বা রাজনৈতিক দলগুলোর নেতারা, তারা কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন। আবার মাহমুদুর রহমান তিনি দেশে আসার পর তিনি যে গ্রেপ্তার হয়েছেন, এটা কিন্তু কেউ মাইনে নিতে পারে নাই। আবার যে আইনের দোহাই দেওয়া হয়েছে, প্রশ্ন উঠছে যে আইন দেখাচ্ছেন সেটা তো আপনারাই অবৈধ, আপনাদের তো আগে এখানে সাজা হয়ে যাবে, কারণ এইভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ নেই। তাহলে আইন কি দুই রকম? মানে এখানে নানান ইস্যু এখন আসছে। তবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের সাথে শক্তভাবে একটা বৈঠক করা দরকার। পাশাপাশি যদি লোকবল সেখানে সংকট থাকে, নতুন করে সেখানে লোকবল কানেক্ট করা দরকার। যদি পুলিশে সদস্য সংখ্যার ঘাটতি থাকে, পুলিশ নিয়োগ দেওয়া দরকার, অলরেডি দিচ্ছে। মানে যতটুকু শক্ত হওয়া দরকার হইতে হবে, কারণ জাতি হিসেবে তো অবাধ স্বাধীনতা দিয়ে দিলে কি হবে জানেন? যে না, পুলিশ এতটা ভয় পেলে চলবে না, দরকার লাগলে ক্ষেত্র বিশেষে প্রাণনাশী গুলি না, হাঁটুর নিচে 2-1টা শুট করে দিতে হবে, কারণ লাগবে তো। পুলিশের গায়ে হাত তুলতে আসলে ইলিগেল ইস্যুতে সেখানে শুট করা ফালাই দিতে হবে, মারা যাবে না, ধরেন লিগেল লেভেলে একটা রাবার বুলেট ঠুকে দিতে হবে। নয়তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারবেন না। কারণ আইন শৃঙ্খলাটা ব্যালেন্স করে যারা, তাদেরকে যদি মানুষ পাত্তা না দেয়, অথবা তাদের গায়ে হাত দিতে আসে, এই বেটা আমার চিনো সেই সে, আমি অমুক সময়, এগুলা বললে হবে না। তো ডক্টর ইউনূস সাহেবের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, আমি বিশ্বাস করি। অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে। সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে, এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, তারপর আমার 110টা বান্ডিল হবে, এটা তো এরকম কোনো টাকা না। এখানে একটা 5 বছরের বাচ্চার ব্যাংকের 1 টাকা 2 টাকার পয়সাগুলোও ছিল, 5 টাকা 10 টাকা নোটও ছিল, 20 টাকা 100 টাকা নোটও ছিল। দেখা গিয়েছে যে 1 কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে, সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় 2 বস্তা 3 বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল। ইভেন কয়েনই 1 বস্তার মতো ছিল এরকম, যেগুলো কাউন্ট করা হয়নি, পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে। তো এই যে টাকাগুলো, আমরা কেউ হলে থাকি, কেউ মেসে থাকি, কেউ হোস্টেলে থাকে, অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে, এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল, আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন, এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ। 3 জনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে, যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি। আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন 10 তারিখে তার নিকট যাওয়া হয়েছে। অর্থাৎ আমরা 1 সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি, মানুষের আস্থা ধরে রাখতে পারি, ওই প্রসেসে গিয়েছি। 10 তারিখে যখন গিয়েছি, আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে। প্রত্যেকটি জায়গায়, কোনো একটি জায়গায় যদি 1 কেজি খেজুর কেনা হয়েছে, তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে। প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন, এবং 10 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না, কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি। হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে, আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে, সেখানে কাজ কিন্তু চলছে। অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করবো। হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম, কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে, এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে, কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে 1 টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করবো না। এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালিটি প্রকাশ করলাম।
তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।